বাসা ঢোকা মানে আমার একটা আতঙ্ক। 2 মাস 60 দিনের মধ্যে সে একদিনও বাজার করে নাই? না। রিয়েলি মানে রেগুলার যে ফিজিক্যাল মেলামেশা সেটা সে করতো না? আচ্ছা, পার্টিকুলার ওই দিনগুলো করতো না। ও মানে যেগুলো চান্স বেশি থাকতো সেই দিনগুলোতে সে এড়ায় চলতো? আচ্ছা, ওই আমার সাথে একটা গ্যাঞ্জাম লাগাই দিত, দুইজন দুই মুখ হয়ে ঘুমাইতাম এরকম। মানে আমি না খুব ভেড়ার মধ্যে পড়ে মানে একটা অড সিচুয়েশনের মধ্যে না পারতেছি। সরি আমি হাসতেছি, মানে আমি জীবনে এরকম কথা। ওই বিয়ের প্রথম দিন থেকে অ্যাকচুয়ালি ঢাকা আসা প্রথম দিন থেকে আপনার জীবনটা বদলে যেতে শুরু করে, আসলে কেমন ছিল বলেন আমাকে। ধন্যবাদ। আজকে এখানে এসে আজকে আমি কাঁদতে আসিনি, আমি প্রত্যেকটা মেয়েকে একটা সাহস দিতে আসছি। না কেঁদে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। বাহ, খুব সুন্দর কথা বলছেন। তো আজকে কেউ কারো কান্না দেখে না। তো আমি যেটা বলতে আসছি, আমার বিয়ের আমি শুরু থেকেই শুরু করতে চাচ্ছি। পারিবারিকভাবে আমার বিয়েটা হয়, মানে প্রেমের বিয়ে না? না, সে যে আমার এক্স হাজব্যান্ড, সে আমাকে ঢাকাতে দেখে, দেখার পর সে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যেয়ে সে বাড়িতে কনফার্ম করে যে আমার মেয়ে পছন্দ হয়েছে, পারিবারিকভাবে আলোচনা করো। তো আমাকে জানানো হয় যে আমাদেরও ছেলে পছন্দ হয়েছে, প্লাস ছেলের বাড়ি ঘর সব কিছু ঠিক আছে, তুমি চলে আসো। আর ওই দিন আর কি আমাদের বাড়িতে একটা আলোচনা হবে দেনাপাওনা এইসব নিয়ে। তো এক পর্যায়ে তারা অনেক টাকা যৌতুক দাবি করে। তো আমার পরিবার ওটা দিতে অস্বীকৃতি জানায় যে এত টাকা দিতে পারবো না, কারণ আমাদের মেয়ে তো সে শিক্ষিত, একটা চাকরিজীবী, এত টাকা তো দেবো না। কিন্তু হ্যাঁ, আমরা মেয়েকে সব কিছুই দিব, অনেক কিছুই দিব, কিন্তু কোনো অ্যামাউন্ট দিব না, মানে টাকা পয়সা দিব না। হ্যাঁ জি, যা যা লাগে আমরা সব দেব, সাজায় দিব, সাজায় দেব। হ্যাঁ, এবং দিয়েছেও তাই। তো আমি মাঝখানে ওরা এটা একটা মুলতবি হয়েছে। তো আমি যখন চলে আসলাম বাড়িতে, তো আমাকে জানানো হয়নি। আমি যখন এসে শুনলাম যে তারা এরকম যৌতুক দাবি করছে, তো আমি স্ট্রেইট বলে দিছি যে আমি এই ছেলেকে বিয়ে করব না। বাহ, পারফেক্ট। এবং ওই ছেলেকে আমি ফোন করছি যে আপনি আমাকে কালকে রাত্রে ফোন করে বললেন যে আপনি আসতেছেন, সব ঠিকঠাক আছে, তাহলে এই যৌতুকের ইয়েটা কিসের জন্য? আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না। যৌতুক, আমি ছোটবেলা থেকে এটার বিরোধী। অবশ্যই যে কোনো সচেতন মানুষই বিরোধী হবে। তো আমি কেন এটা দিয়ে বিয়ে করব? তো দিন রাত 2টার সময় ওর বড় ভাই আমার কাজিনকে ফোন করলো, ভাই লাউটে দিল, কারণ উনি ওনার বড় ভাই একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার। জি, শিক্ষিত মানুষ। হ্যাঁ, মানে সবাই এবার শিক্ষিত। উনি ফোন করে খুব ভদ্রভাবে বলল যে একটা মেয়ে আসলো ঢাকা থেকে, অফিস থেকে ছুটি নিয়ে, বিয়ে পারপাস, আমার খুব খারাপ লাগতেছে, আসেন আপনারা আমাদের বাসায় বসি, একটা কিছু ফাইনাল করি। তো আমি আমার ফ্যামিলিকে বললাম যে দেখো তো, আপনারা যাচ্ছেন যান ওদের বাসা পরের দিন, কিন্তু আপনারা কোনো ধরনের এই যৌতুকে না। জি, হ্যাঁ। তো যে আমাকে তখন বলতেছে যে ঠিক আছে, তো এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমরা যা করছি করতেছি। তো ওরা যে ওদের বাসা যেয়ে সব কিছু ঠিকঠাক করে আসে। আমার ফ্যামিলির লোকজন আর কি এটা তাকে একটা মোটরসাইকেল দেওয়ার কথা স্বীকার করে আসে। আচ্ছা, মানে ডিরেক্টলি যৌতুক একটা কবুল করেই ফেললো, যে বাইক দিয়ে দিব, বাইক একটা দিব। এটা কত সালের ঘটনা? 2013। ওকে, হ্যাঁ, তার মানে প্রায় 1.5 লাখের হিসাব। সে কিন্তু না চাইলেও বাইকটা পাইতো। আচ্ছা, আমার জন্য এটা বরাদ্দই ছিল। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আমার বাবা যখন মারা যায় তার আগে আমার জন্য, আমার বিয়ে পারপাস কি খরচ হবে, গহনাগাটি যা যা লাগবে, এটার জন্য একটা ইয়ে ছিল। সে না চাইলেও ওটা পাইতো, চাওয়ার কারণে বিষয়টা একটু নেগেটিভ হয়ে গেল, স্বাভাবিক। তো তারপর বাসায় ওই দিনই রাত্রে আমাদের কাবিন হলো ওই ছেলের সাথে কাবিন হলো। হওয়ার পরে সেদিন বিয়ের দিনে তারা মাত্র একটা শাড়ি, ঠিক আছে, একটা লেগেছে করে, শুধুমাত্র একটা শাড়ি নিয়ে আসছে বিয়েতে একটা শাড়ি। ওইটা মিনিট, ওইখানে না একটা বড় মানে একটা লাগেজ ভর্তি সবকিছু থাকে, এটাকে কি বলে, নিরীক্ষণ না কি যেন বলে, আমি ঠিক শব্দটা জানি না। কিচ্ছু না, মানে আলতা, সোনো, ক্রিম, শাড়ি, মেকআপ, সাজার, চুলের ফিতা সব তো থাকে। শুধুমাত্র একটা শাড়ি, ইম্পসিবল। একটা পেটিকোট, একটা ব্লাউজ,
ছেলে কি বেকার ছিল? না, job ফকির করতো। ছিল? মনটা ফকির ছিল। ঠিক আছে, তো শাড়িটা তা আপনি তো বিসমিল্লাহি গলদ। হ্যাঁ। বিয়ের শুরুর দিন থেকে মানে শুরু বিয়ের আগে থেকেই। থেকেই আপনার ঝামেলা। হ্যাঁ ঝামেলা। তো তারপরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে রাত 2টার সময় সে চলে গেল ওদের বাড়ি। বিয়ে করেই রাত্রে চলে গেল, সে চলে গেল। বাসর হইল না তার না, মানে? আমি বাসাতে তাকে খুব জেদ করা হলো, সবাই আমার থাকো, আত্মীয়স্বজন হ্যাঁ। থাকো, যে আমাদের এখানে একটা রেওয়াজ আছে, ছেলে 3 দিন থাকে। তো সে কিছুতেই থাকবে না, ঠিক আছে চলে গেল, বিয়েটি করে চলে গেল। পরের দিন তাকে আবার দাওয়াত করে নিয়ে আসা হলো, আমাদের লোকজন যেয়ে তাকে নিয়ে আসলো। পরের দিন সারা দিনটায় থাকলাম, ওই দিন রাত্রেবেলা আমরা ঢাকা রওনা দিলাম। তা আমার তো অফিস আছে, ঢাকা রওনা দিলাম, আমরা ঢাকা আসলাম। ঢাকা এসে সে উঠলো কোথায়? আমার বাসায়। ওর বাসা কই? ওর বাসায় যাত্রাবাড়ি ছিল। তাহলে আপনার বাসায় উঠলো কেন? কারণ আমাকে বাসায় নামায় দেবে, নামায় দিয়ে সে চলে আপনি যাবে, কার আমি সাথে চিন্তা থাকেন করতাম। তখন? আমি, আমার ভাগিনা, আমার বড় বোনের ছেলে আর আমরা দুজনে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতাম, ছোট্ট দুইজন একটা share করে, flat। হ্যাঁ। হ্যাঁ শেয়ার করে, কারণ ও একটু প্রবলেম ছিল, হস্টেলে মেসে থাকতে পারে না। তো আমিও যেহেতু একা, তো আমরা কি করলাম, 2 ভাগনা, খালা ভাগনা মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম, ছোট্ট একটা ফ্ল্যাট, জি বুঝতে পারছি। খুব ছোট একটা ফ্ল্যাট। তো ওইটাতে আমরা দুজনেই থাকতাম। ও মানে আপনার জামাই এসে ওই জায়গায় উঠলো? এটা তো ভালোবাসার ক্ষেত্রে উঠতে পারে, যে ঠিক আছে, বউ, নতুন তো বউ, তার কাছে আমিও চিন্তা করলাম যে আসতে থাক, হ্যাঁ, সমস্যা logical। লজিক্যাল, যেহেতু আমার একটা ফ্ল্যাট, আমি তো Right। তার, সে থাকতো মেসে, হ্যাঁ মেসে নিয়ে তো আর বউ নিয়ে আমাকে উঠতে পারে তো না। উঠতে পারে না, তো হ্যাঁ। আমি এটা কোনো সমস্যা মনে খুব করলাম লজিক্যাল। না। তো 2 দিন পরে সে তার বাইকটা নিয়ে আসি আমার গ্যারেজে রাখলো, ঠিক আছে থাক, সে আমার সাথে কন্টিনিউস থাকা শুরু করলো। তার অফিসের টিফিন থেকে শুরু করে সব কিছু আমি দেওয়া শুরু করলাম। সুখের সংসার। কয়েকদিন চলতেছে। মজার একটা বিষয় বলি, সে আমাকে রেখে বাসায় ঢুকাই দিয়ে ওই দিন আমি আর বাসায় অফিস গেলাম না। ওই দিন আমাদের ফার্স্ট বাসর হচ্ছে। তো আমি একটু খুব বাসাটা সাজালাম সুন্দর করে, একটা রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য প্রথম আয়োজন দিন? করলাম প্রথম দিন। ও আসবে, আমি খুব এক্সপেক্ট করছিলাম যে ও হয়তো একটা ফুলের তোড়া নিয়ে আসবে, কিন্তু না, ও রাত 12টার সময় আসলো, কিচ্ছু না। হ্যাঁ, তো আমি না অবাক হয়ে গেলাম। আমি ওর জন্য গিফট কিনছি, কার্ড কিনছি, আমি ক্যান্ডেল কিনছি, রান্না করছি, খুব সুন্দর বাসর রাত। করে সাজাইছি। আমরা একটা ডিনার, মানে পুরো ডিনার টেবিলটা আসলে আয়োজন করছিলাম, সুন্দর করে আমি করছিলাম। তো আমি না অবাক হয়ে গেলাম, মানুষের একটা গোলাপ ফুল কেনারও কি তার একটা ক্যাপাসিটি নাই? জি, মানে যখন সে গিফটগুলো নিল আপনার হাত থেকে, তখন কিছু বলছে না? না, তখন বলছে তার ও feeling কি? আসলে আমার ভুল হয়ে গেছে, আমার তোমার জন্য ফুল নিয়ে আসা উচিত ও ছিল। তাহলে তো তার ইয়ে ছিল, রিগ্রেট ছিল। এটা রিগ্রেট করে এরকমই। আচ্ছা, ওই দিন মনে করছিলাম যে মানে ভুল করছে, হ্যাঁ। মানুষ বোঝে নাই। হ্যাঁ, হ্যাঁ, তো না, এটা সব সময়। ওকে, আগান তারপর। তারপর সেই রাত্রে তার বিহেভ কেমন ছিল? ভালো ছিল, নর্মাল ছিল? নরমাল ছিল। ওকে। তো তারপর আমরা আছি, ভালো আছি। তো 1 দিন 2 দিন আমি না, তার সাথে তো আমার প্রেম ছিল না, তাকে আমি চিনতাম না, বিয়ের 1 সপ্তাহ আগেও চিনতাম না। তো তাকে, তার মেন্টালিটি বুঝতে গেলে, তাকে বুঝতে গেলে তো আমার একটু সময় লাগবে। অবশ্যই। আর আমি, আমার একটা স্বভাব কি, আমি কারো কাছে কিছু চাইতে পারি না, এটা আমার জন্য খুব মানে ছোট লাগে। কেমন লাগে। তো আমি বাজার করতেছি, আমি রান্না করতেছি, আমি সব কিছু করতেছি, ও কোনো দায়িত্ব নিচ্ছে না, কিন্তু ও আছে বাসায়। ওকে, মানে কোনো টাকা পয়সা দিচ্ছে না? না, বাজারও করতেছে না না। কেন? হ্যাঁ, ভেরি গুড। তো আমার জন্য এটা চাপ হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক। তো 1 মাস তখন কত গেল। টাকা বেতন ছিল আপনার? সরি বাট থাক না, মানে আমি বোঝার চেষ্টা করছি যে 3 জনের মতো চালানোর মতো না, উপায় ছিল কিনা উপায় আপনার? ছিল না তখন। উপায় ছিল না তখন? না। আচ্ছা, হ্যাঁ, ওকে। তো আমি না অবাক হয়ে যাচ্ছি রীতিমতো। তো আমি বলতে পারতেছি না কিছু, না কতদিনের আমাকে মাথায়, কিছু। কতদিনের মাথায় আপনার টান শুরু হয়ে গেল? 1 মাস 2 মাস পরে। ও মানে 2 মাস 60 দিনের মধ্যে সে একদিনও বাজার করে নাই? না, রিয়েলি? রিয়েলি। কি বলেন আপনি? তারপর হঠাৎ একদিন সে একটা সিলভার কাপ মাছ নিয়ে আসলো।
ওকে। তো আমি যে হস্টেলে যখন ছিলাম তখনই সিলভার কাপ মাছ খেতে খেতে এমন অবস্থা, আমি এখনো সিলভার কাপ মাছের নামটা শুনলে ভয় আমার লাগে। বমি লাগে। হ্যাঁ, হোস্টেল যারা থাকে আমরা সিলভার, আমি হোস্টেল ছিলাম, হ্যাঁ। সিলভার আর হচ্ছে ডাল, ডাল পাত্তা আর ডাল। ডিম। তো যাই হোক, আমি আর তখন ওকে ডিমের কত রকম ফের। হ্যাঁ, আমি ওকে বললাম যে দেখো তুমি, থ্যাংক ইউ, তুমি চেষ্টা করছো। বাজার করছো, তা আমি না সিলভার কাপ মাছ খাই না। ওকে। আর নেক্সট টাইমে তুমি মাছ কিনলে আমাকে একটু জিজ্ঞেস করে কিনিও, না হলে সিলভার কাপ মাছ কিনিও না। হুম। আমি তারপর? এইভাবে বলছি। তো আর কিছু বলেনি, আর কোনো বাজার করে না সে। মানে সে খুব খুশিতে সিলভার কাপ মাছ কিনে নিয়ে আসছে। তো Sweet. আমার না খুব কেমন লাগছে জানি বিষয়টা। তার তো আমাকে দেখে বোঝা উচিত ছিল, আমার চয়েস দেখে বোঝা উচিত ছিল। আমি 2 মাস 3 মাস ধরে সে আমার বাসায় খাচ্ছে, সেটা খেয়ে ওর বোঝা উচিত ছিল আমি কি খাই। না না, এই জায়গায় আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি। হ্যাঁ, আপনি মুখে না বললে আপনার মনের ভাষা বোঝার ক্ষমতা আরেকজনের থাকবে, এটা আশা ঠিক করা আছে, উচিত না। আমি তাকে বলে দিলাম। তারপরে ঠিক আছে, আপনি যদি বলে দেন তারপর থেকে ভুল বলে করলে দিলাম। ভুল। তো তারপরে 2 মাস গেল, 3 মাস গেল, এর মধ্যে আর টাকা দিচ্ছে না? না, বাসা টাকা ভাড়াও তো- না? না। রিয়েলি? হ্যাঁ, আরো মজার ঘটনা বলি। তখন তো চাকরি করে, হ্যাঁ, তাহলে টাকাগুলো যাচ্ছে কই? সে সেভ করে। আর বইয়ের ঘরের উপর বসে খাচ্ছে? বাসা ভাড়া দেবো কেন? আমার বাসা যে আমি এখনো ছেড়ে দেয়নি। কেন ছাড়ো নেই? আমার এখনো যৌতুক দেয় নাই। যৌতুক দেয়নি? ওই যে যৌতুকের জন্য তাকে আমার বিয়ে তুলে দেয় নাই। বুঝলাম না জিনিসটা। বিয়েটা কাবিন হয়েছে, হুম। কাবিনের পর একটা আনুষ্ঠানিকতা হবে না, আমাকে শ্বশুরবাড়ি তো নিয়ে যায় নাই। হ্যাঁ, সেই আনুষ্ঠানিকতাটা এখনো যে হয়নি। তাহলে এই বাসায় কেন থাকছো? এই তো ঢাকায়, এবং তার কোনো আত্মীয় স্বজনের সাথে যতদিন পর্যন্ত আমাকে তুলে দেয়নি, মানে শ্বশুর আনুষ্ঠানিকতাটা হয়নি, ততদিন পর্যন্ত সে তার কোনো আত্মীয় স্বজনের সাথে আমাকে মিট করায়নি। দেন আমার কোনো আত্মীয় স্বজনের বাসা সে যায়নি। টু কমপ্লিকেটেড। ঠিক আছে, আপনার উপর অত্যাচারটা শুরু হলো কখন? অত্যাচারটা মানসিক অত্যাচারটা শুরু থেকেই তো। আর শারীরিক অত্যাচারটা আপনার 19-এর পর থেকে। কিসের পর থেকে? 19 সালের পরে? 19 সালের পর থেকে। ফার্স্ট দিন থেকে বলেন তো আমাকে। তো তারপরে সে এরকম আমি মানসিকভাবে হয়ে যাচ্ছি, আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে, আমি ঘুমাইতে পারতেছি না। সে কথা বলে না, কিছু হলেই কথা বলা বন্ধ করে দেয়। আর আমি এটা নিতে পারি না। কেন? ধরেন যে একটা সিনেমা দেখতেছি কিংবা কোনো নাটক দেখতেছি, তা আমি ওখানে একটা কমেন্ট করলাম, হুম। হতেই পারে না, মানুষের লাইফের সাথে মিলে যায় না। হ্যাঁ, এটা লোক এত তোমার মতো। মানে আপনার খোঁচানোর অভ্যাস ছিল? না, খোঁচানোর ওইভাবে অভ্যাস না, তো হাসি, মানুষ মজা করে। মজা করে তারে খোঁচা মারছেন? হ্যাঁ, তাহলে তো জিনিসটা খারাপ করছেন আপনি। করলাম। আমার না, হাজবেন্ড তো করলে না, আপনি অত্যাচার করবেন, শুরুটা আপনি করবেন, আবার আপনি চাইবেন লাস্টে ভালো হোক, তা তো হবে না। তো যাই হোক, না যাই হতেই হোক পারি। না, না অবশ্যই হতে পারে না। আপনি তার একটা ভালো মুডে, সে আপনার সাথে সিনেমা দেখতেছে, আপনি তার একটা খোঁচা মারলেন, তারপর আপনি আবার আশা করতেছেন সে আপনাকে আদর যত্ন করে কথা বলবে। না, আমার আদর যত্ন তো সে করবেই না, আমি জানি। কেন তো করবেন? সে কথা বলা বন্ধ করলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। ঠিক আছে, ঝগড়া তো করে নেই, না। কথা বলা বন্ধ করে দিয়েছে। কথা বলা হি ক্যান ডু বন্ধ ইট। করছে। ঠিক আছে, আমি তাকে মানাইয়া খাওয়াইলাম, ওকে। মানাইলাম এরকম করে। তারপর দেখেন যে আমি হয়তো কোনো কারণে আমি ওকে, যে কোনো একটা ঘটনা হতে পারে বাসার, খুব তুচ্ছ একটা বিষয়, জি যে আমি কিচেনের লাইটটা অন করা আছে, জি। আমি ভুলে বেডরুমে এসে টিভি দেখতেছি, হ্যাঁ, কিচেনের লাইটটা অফ কেন, অন কেন, আচ্ছা। এটা অফ করে নিয়ে আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আমি ভুলে গেছি, তুমি একটু অফ করে দাও। সে 5 মিনিটটার উপর একটা লেকচার দেবে। তো এটা যদি কন্টিনিউয়াস হয় তা আমার জন্য তো একটা খারাপ। নেওয়া কঠিন। হ্যাঁ। হ্যাঁ, আর বাবা তুমি অফ করে দিলেই তো হয়ে যায়, বাসার তো তুমি কোনো কাজ করো না। হুম। তো আমার ভুল হয়েছে, জি। আমি এটা স্বীকার করতেছি, তুমি অফ করো ওকে। না। দরজাটা খুলতে দেরি হলো কেন? এটা কোথায়? আপনার বাসায়? হ্যাঁ, আমার বাসায় এরকম এগুলা ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের লাগতো। ওকে। হ্যাঁ। তো এগুলো যখন আমি কোনো দিন প্রতিবাদ করতাম, তো তখন দেখা গেলো যে সে কথা বলতো না, খাওয়া বন্ধ করে দিত। হুম। তো প্রথমের দিকে আমি তাকে খুব মানে যত্ন করে খাওয়াইতাম, জোর করে, জোর জবরদস্তি। পরে থেকে আমি বাদ দিয়ে দিয়েছি। হুম। আমি তখন ওকে বল যে টেবিলে খাবার আছে, তোমার খেতে ইচ্ছে করলে খাও, না খেলে আমার কালকে অফিস আছে, আমি ঘুমাইতে গেলাম, এরকম। তো যাই হোক, আমি যেখানে ছাড়লাম,
আমাদের 4 মাস হয়ে গেল, সে কোনো বাজার করতেছে না, কিচ্ছু করতেছে না। এদিকে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, আমি পারতেছি না। তো দেন তার বোনকে আমি বিষয়টা জানালাম। তাকে না জানায় তার বোনকে জানালেন? তাকে আমি বলছি। কি বলছেন? যে তুমি বাজার টাজার কিছু করতেছো না কেন? হ্যাঁ, কি বলছে? যে আমি তো ওই বাসা এখনো ছাড়িনি। ওই বাসা নাহলে ভাড়া দিচ্ছ না, কিন্তু খাবারের টাকা দিব, আনুষ্ঠানিকতা হয়ে গেলে তখন দেবো। মানতে পারলাম না কথাটা। ঠিক আছে, তো তখন তার বোনকে আমি বললাম যে আপা, ও এরকম করতেছে, আমি তো পারতেছি না ওকে চালাইতে। ও যদি আমার খরচ টরচ না দেয়, তা ও যেহেতু ওই বাসা ছাড়বেও না, তো ওখানে থাকো, তারপর আনুষ্ঠানিকতা হোক, তারপর সে আসুক, তারপর আমরা একটা বাসা ভাড়া নিই। আমি এভাবে বলছি। তো তখন সে কী করলো, তার বোন বলতেছে যে দেখো তুমি তোমার ফ্যামিলিকে বলো এটা তাড়াতাড়ি সমাধান করতে। আমরা তো গ্রামের মানুষ ব্যাংকে টাকা জমা রাখে না, গ্রামের মানুষ টাকা জমি কিনে রাখে। আমার বাবা আমার তাই করছে, সেটাই রাখছে আমার জন্য। তো সেটা তো আমার ভাইয়ের সময় লাগবে বিক্রি করা, অনেক ঝামেলা আছে। তো এরকম করে 6 মাস চলে গেল। এর ফাঁকে মাঝে মাঝে আমরা কিন্তু একটু, আমার অফিস শুক্রবার খোলা, ওর অফিস শুক্রবার অফ, তো টাইমিং মিলতেছে না। হ্যাঁ, শুক্রবারের দিন বিকেলবেলা আমি ওকে বলি তুমি একটু আসো অফিসের, আমাকে নিয়েও যাও, আমরা একটু বাইরে একটু ঘুরতাম। হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, একটু ঘুরবো না? তো ঘুরতাম, তারপর রেস্টুরেন্টে যে খাইতাম। তো রেস্টুরেন্টে প্রথমের দিকে খাইতে গেলেই ও ঢুকলেই বিলটা তুমি দাও, এরকম। মানে আমি না খুব ভেড়ার মধ্যে পড়ে, মানে একটা অড সিচুয়েশনের মধ্যে না পারতেছি। সরি আমি হাসতেছি, মানে আমি জীবনে এরকম কথা শুনি না যে বোরে নিয়ে খায় বোরে বলতেছে আমাকে বলে বিলটা তুমি দাও। তো এরকম যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম হয়েছে, পরে থেকে আর আমি যাই না। হ্যাঁ, সরি রে বোন, তুমি যদি খাওয়াইতে না পারো তোমার বউকে একটু বিকেলবেলা স্ন্যাক্স তোমার সাথে তো রেস্টুরেন্টে বসার কোনো দরকার নাই, তোমাকে এত দেওয়ার দরকার নেই। তো আমি আর যেতাম না, পরে থেকে আমি একা একাই আসতাম, দরকার নেই আমার। এরপরে কি হতো, ও কী করলো, একদিন একটা ঘটনা, মজার ঘটনা বলি। আমি এটা করছি, ইচ্ছাকৃতভাবে করছি। নিউ মার্কেটে গেছি শপিং করতে দুজনে। তো সারাদিন ঘুরতেছি, খিদাও লাগছে। আমি ওকে বলতেছি চলো কিছু খাই, খিদা লাগছে। কয় আমার খিদা লাগেনি। ভেরি গুড। তো আমি একটা শপে ঢুকছি, মানে ওই ফাঁকটা সে একা কি জানি খেয়ে আসছে। তো আমি তো বুঝতে পারি নাই, তখন ওর মুখের মধ্যে কিছু সম্ভবত সিঙ্গারা ট্যাঙ্গারা কিছু খাইছে। তো আমি ওর মুখের মধ্যে একটু লেগে আছে, তা আমি দেখে বুঝলাম, আমি আর কিছু বললাম না বলে আমি কি আমার খুব খিদা লাগছে, আমরা কিছু একটা খাই, বাসায় যে ভাত খাবো আমরা হালকা কিছু খাই। তো বলছে আমি খাবো না, তুমি খাও। ওকে, ঠিক আছে। তা আমি চলো, আমি কি একা একটা হোটেলের মধ্যে ঢুকবো? তো আমি হালিম, তো আমি হচ্ছে যে অর্ডার করলাম, আমি একটাই অর্ডার করছি। তো সেও আমার সাথে ঢুকে, তো দুজন যেহেতু একসাথে, ওরা 2টা বাটি হালিমে দিয়ে গেছে। ও খাইলো হালিম, আমিও খাইলাম। 50 টাকা দাম হালিমের নিউ মার্কেটে। তো আমি বের হয়ে আসি, আমি 50 টাকা দিয়ে চলে আসলাম। ওকে, আমি তো ওটা দেবো না, আমি ইচ্ছাকৃতভাবে এটা করছি। বুঝতে পারছি। তারপরে তো সেটাতে সে খুব মাইন্ড করলো, আমি তার বিলটা দিলাম না কেন। এবং সেটা তার বোনকে বলছে, তার বোন আমাকে বলতেছে কেন দেব, বিলটা দেওয়ার দায়িত্বটা কি আমার? তার সব কিছু দেওয়ার দায়িত্ব তার মোজা থেকে শুরু করে তার টুপি পর্যন্ত আমি কিনে দেই। বাহ, না জামাই ধরেন যে সারা জীবন বউরাই, মানে বউদেরকে জামাইরাই পালবে, তা কেন বউরাও জামাইদেরকে পালবে? এখন পর্যন্ত কেন, আরো 5 বছর ওকে শার্ট আর প্যান্ট কিনতে হবে না। এত কাপড় কিনে দিয়েছেন? ইয়েস, শাবাশ। ঠিক আছে, শার্ট আর প্যান্ট কিনতে হবে না, আমি এটা লিখে দিতে পারবো। ভালো তো, ঠিক আছে। তার লুঙ্গি, আপনি অনেক কিছু তার জন্য করছেন, এসব নিয়ে আমার কোনো আপত্তি নেই, এটা ভালো জিনিস। কিন্তু আমার লজিক হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে আপনাকে ফিজিক্যালি টর্চার করতেছে ততক্ষণ পর্যন্ত সে অপরাধী না। হ্যাঁ, তারপরে সে ফার্স্ট আমাকে পয়লা বৈশাখ, আমার বিয়ের পরে পয়লা বৈশাখ প্রথম হচ্ছে, তখন পয়লা বৈশাখে আমার একটা শাড়ি কিনে দিছে। বাহ, রোমান্টিক। হ্যাঁ, শাড়ি কিনে দিছে। পয়লা বৈশাখের দিন আমরা একটু ঘুরছি, ভালো একটা মোডে ছিলাম, ওটা যেটা ভালোই বলতে হবে। ঘুরে টুরে আসছি,
পয়লা বৈশাখের দিন সে আমাকে বাইরে একটু ফুচকা খাওয়াইছে, সেই খাওয়াইছে, আসছি। এরপরে শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরকম, সে টর্চারিংটা মানসিকভাবে বেশি করছে আমাকে। আর সে কী করলো, তখন তার বোনকে যখন ওই কথা বললাম, তখন সে তার বোন এখন কী করলো, ওকে বলছে, 2 ভাই বোনের কথা হচ্ছে, তো ওর বোন আমাকে বলছে তোমার ভাইকে বলো তাড়াতাড়ি তোমাদের আনুষ্ঠানিকতাটা করেই ফেলে, জি। তা না হলে। আপনি ওই জায়গাটায় আসেন আপা, আপনাকে প্রথম ফিজিক্যাল টর্চারটা কখন করলো? আচ্ছা, প্রথম ফিজিক্যাল টর্চার হলো 2020 সালের জানুয়ারি মাস, এদিকে এমনি অল্প করছে। আর যেটা আমার ইনজুর হয়েছিলাম আমি, অল্প করছে মানে তার আগেও গায়ে হাত তুলছে? হ্যাঁ বুঝতে পারলাম, মানে আমি ভয় পেতাম বুঝছেন, আমি জড়াইতাম না, কোনো তার সাথে তর্কে যাইতাম না, চাইতাম না, গেলে সে খুব অ্যাগ্রেসিভ হইতো, কোনো কিছু দিয়ে ঢিল মারতো, প্রায় সময় এটা কাজ করতো, যেটা সামনে থাকতো সেটা দিয়ে ঢিল মারতো, বুঝছেন। তো আমি তার অ্যাগ্রেসিভ ইয়েটা দেখছি জন্য আমি ইয়েতে যাইতাম না। লাস্ট মানে যেটা আমার ইনজুরি হয়েছে সেটা আপনাকে বলি, জানুয়ারি মাসের 24 তারিখ 2021-এর, সরি 2020-এর, ওই দিন বৃহস্পতিবার ছিল, রাতের বেলা, মানে আমি অফিসে, সে আমাকে ফোন করে বলতেছে যে তুমি একটু অফিস থেকে নামো তো, 5:45 বাজে। জি। তা আমি যে তুমি 5 মিনিট ওয়েট করো, আমি একবারেই নামবো। আর অফিস থেকে এত মানে হুট করে নামা যায় না, ওই দিন রবিবার ছিল, সরি রবিবার না, ওই দিন বৃহস্পতিবার ছিল। আমাদের বস, যে সুপ্রিম বস, উনি আসে, উনি থাকলে ওভাবে আমি 6টার আগে নামতে পারি না। তো আমি বলছি যে তুমি একটু ওয়েট করো, আমি নামতেছি। তো বলছে ঠিক আছে, তাহলে আমি গুলশান থেকে ঘুরে আসতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, গুলশান থেকে, ঠিক আছে তুমি গুলশান থেকে ঘুরে আসো, তাহলে আমি মেন রোডে দাঁড়াচ্ছি। তো মেন রোডে আমি যখন দাঁড়াইলাম সিগনালে, তো আমি ফোন দিচ্ছিও, ফোন পিক করতেছে না। তো একটার পর একটা সিগনাল চলে যাচ্ছে, ও নাই। তারপর আমি বলছি যে তুমি কোন সিগনালটা, সেখানে তো অনেকগুলো বাইক দেখতেছি, এগুলোর মধ্যে আছো, যদি থেকে থাকো বলো, আমি তাহলে সামনে একটু আগাই। তো না, সে কী করলো, সে ব্যাংক থেকে 60,000 টাকা তুলছে। পরের দিন আমরা বাণিজ্য মেলায় যাব, ফ্রিজ কিনবো, ঠিক আছে, তো এই জন্য টাকাটা তুলছে সে। তো সেই টাকাটা সে নিয়ে ঘুরবে না, সে আমার কাছে দেবে, আমি বাসা নিয়ে আসবো। তো ঠিক আছে, সে কী করলো, অনেকক্ষণ আমাকে প্রায় 45 মিনিটের মতো ওখানে দাঁড় করে রাখলো। রাখার পরে সে আসলো, আসে কী করলো, মানে একদম রাগ একটা থাকে না, এরকম রাগের মধ্যে টাকাটা আমার কাছে মানে দিয়ে সে চলে গেল। সে তো দাঁড়াইতে পারতো, আমি তো সিগনালেই ছিলাম, সে পাশে দাঁড়ায় আমার হাতে দিয়ে সুন্দরভাবে দিতে। তো ওর সাথে একটা মেয়েকে দেখছি আমি, জানি না কে। তা আমার ওটা নিয়েও কোনো মাথা ব্যথা নেই, অনেক সময় রাইড শেয়ারিংও করে, তো হতে পারে কেউ। তো সে, আমি বাসায় এসে কিছু বললাম, সে আসলো রাত 1টার দিকে, 12:30 1টার দিকে বাসায় আসলো। আসার পরে সে কী করলো, আমি তাকে খেতে দিচ্ছি, সে যত রাতেই আসুক আমরা একসাথে খাই, আমি ওয়েট করি, কারণ 2টা মানুষ তো, আমার একা খেতে ভালো লাগে না, আমি ওয়েট করি, ও আসুক একসাথে খাই। যত রাতেই আমিও বসবো, ওকে খাইতে দিয়ে আমি বসতেছি, ওকে আগে দিয়ে আমি বসবো। তো ওই সময় মাঝখানে বলে রাখি, আমার বাসায় একটা সাবলেট আমি ভাড়া দিছিলাম। তো ভাড়াটির মেয়েটাও আবার আমাদের খুব ভক্ত ছিল, তো ও বাসায় আসলে ওর কাছেই থাকে সব সময়, আমার কাছে আর ওর কাছে। তো মেয়েটা ওই চেয়ারের কাছে দাঁড়ায় আছে, আর ও বসে আছে, আমি খাবারটা দিচ্ছি। তো খাবার দিচ্ছি, তো বলতে পারে যে না এত দিও না, পরে নিচ্ছি, কত রকম কথা। তো সে ছিটাচ্ছে খাবারগুলো। তো আমি বলছি তোমার সমস্যাটা কি, তুমি এরকম করতেছো কেন? তো তখন সে একটা স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলতেছে তুই চুপ কর, কথা বলবি না। যে মানেটা কি, তুমি সেবারলে আমি রীতিমতো কয়েকদিন ধরে নোটিস করতেছি তুমি আমার সাথে এইরকম আচরণ কেন করতেছো। তখন সে উঠে তার বসার চেয়ারটা নিয়ে আমাকে ঢিল মারতে যাবে। বাচ্চাটা কাছে ছিল, বাচ্চাটার মাথায় চেয়ারের গোড়াটা লাগলো, বাচ্চার মাথা ফুলে গেল, কেটে গেল।
আর ওই চেয়ারটা ঢিল মারলো, আমি হাত দিয়ে আটকাইতে আমার হাতের মধ্যে এখানে ইনজুর হলো, এই হাতের মধ্যে ইনজুর হলো, এখানে ইনজুর হলো, বুঝছেন? তারপর যখন আমি ওটা আটকাইলাম, সে আবার এসে আমাকে দরজার মধ্যে আরেকটা চেয়ার নিয়ে সে আমাকে আবার আঘাত করলো। তো আমার শোল্ডারে লাগলো। আমি যাই হোক আমি হাত দিয়ে ঠেকাইছি জিনিসটা। তো এরকম সে আমার সাথে ধস্তাধস্তি শুরু হয়েছে। হওয়ার পরে আমি বলছি যে ঠিক আছে, আমি আর থাকবো না এখানে, অত রাতে আমি যাবোটা কোথায়? তো রাতে অনেক কিছু হয়ে গেছে। হওয়ার পরে ওই 60,000 টাকা যে আমার কাছে ছিল, তা আমি দরজা বন্ধ করে ঘরের মধ্যে ছিলাম। তো ও দরজা মনে হচ্ছে ভেঙে ফেলতেছে। ওর ধারণা আমি যদি বের হয়ে যাই, 60,000 টাকা যদি নিয়ে যাই। তারপর সে জোর জবরদস্তি করে আমার কাছে টাকাটা নিল। ঠিক আছে, নাও, আমার ওটার কোনো প্রয়োজন নাই। তারপরে পরের দিন সারাদিন, মানে পরের দিন আমার একটা প্রোগ্রাম ছিল, অফিসের প্রোগ্রাম, আমার বসের মেয়ের পার্টি। সকাল থেকে চিন্তা করতেছে যাব কি যাব না। আমাদের ফ্যামিলি সহ ইনভাইটেড ছিলাম আমরা। তো সকাল থেকে আমি কিছু খাই নাই, কিছু করি নাই। আমি শেষের দিকে আসেন। হ্যাঁ, তো আমি তারপরও গেছি, ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করছি সন্ধ্যার দিকে। নিজেকে আর কি একটু রিফ্রেশ করার জন্য গেছিলাম। তারপরে এরকম একটা ঘটনা, আরেকটা ঘটনা বলি আপনাকে। আমার মা মারা গেল এই সেপ্টেম্বরের 2020-এর সেপ্টেম্বরে। তো সে কী করছে, আপনার হলো যে আমরা একসাথে গেলাম। আর তার আগে বলে রাখি, বাসা ভাড়াটা কিন্তু পুরোটাই আমি দিতাম। জি, শুরু থেকে। মানে ওনার সাথে আপনার মূলত ঝগড়াটা হচ্ছে অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে। মানে সে আপনার দায়িত্বটা নিতে চাইতো না? কোনো দায়িত্বই নিত না। আমি জব করতাম বিধায় সমস্ত খরচ আমাকে বহন করতে হতো। বুঝতে পেরেছি। ইভেন আমার মানে একটা শখ করে কিছু একটা দেয় না দিক কিছু, আমার ভালো ব্যবহার তো করতে পারে, সেটাও করে নাই কখনো? না, সেটাও কখনো করে না। সো এই পুরো ঘটনার শেষটা হলো কখন? ডিভোর্স কখন দিলেন? ডিভোর্স এই যে আপনার এই আপনার হলো যে জুন মাসের 30 তারিখে। আচ্ছা, তারপরে কাবিনের টাকাটা দিয়েছে? হ্যাঁ। ওকে, কেস কাবাডি করতে হয়েছে কোনো? আমি করছি। কিসের কেস? নারী নির্যাতনের। আপনি কি গায়ে হাত তোলার পরে করেছেন নাকি ডিভোর্সের জন্য করেছেন? আমার ঘটনাটা হলো, আমি এটা না বুঝলে কেন কেজে গেছি বলি আপনাকে। এটা আমার মা মারা যাওয়ার পর থেকে আমার সাথে অত্যাচারটা বেশি হয়েছে। তার লোভটা ছিল যে আমার বাবার জমি। আচ্ছা। আমার বিয়ের পর থেকে তার বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা। 5 বছর এভাবে কেটে গেল, সে কোনোভাবেই বাচ্চা নেবে না। তো আমি যখন রিকোয়েস্ট করতাম, সে যেভাবে হোক সেটা অ্যাভয়েড করতো, নেবে না বাচ্চা, এবং সে সেইভাবেই চলতো। তো একটা পর্যায়ে এসে আমি যখন খুব করলাম যে চলো আমরা ডাক্তারের কাছে, বাচ্চা আমি নিব, তো তখন সে আমাকে ডাক্তার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ডাক্তার কিছু টেস্ট দিল। টেস্ট দেওয়ার পরে আমার এটা সিস্ট একটা ধরা পড়ছিল। তো না, ইউট্রাসে। তো এটা তো সব সময় সব মেয়েরই জেনারেল একটা এটা বিষয় না, ডাক্তার এটাকে কোনো বড় ইস্যু ধরে নেই। তো না ধরার কারণে, কিন্তু আমি তো জানি আমার বেবি কেন হচ্ছে না। কেন? ডাক্তার যে অ্যাডভাইস মতো চলতে পারে ও চলে না। মানে রেগুলার যে ফিজিক্যাল মেলামেশা সেটা সে করতো না? আচ্ছা। পার্টিকুলার ওই দিনগুলো করতো না। মানে যেগুলো চান্স বেশি থাকতো সেই দিনগুলোতে সে এড়ায় চলতো? আচ্ছা। ওই আমার সাথে একটা গ্যাঞ্জাম লাগাই দিত, দুইজন দুই মুখ হয়ে ঘুমাইতাম, এরকম একটা বিষয়। তো এরকম চলতেছে, বাচ্চা হচ্ছে না। তারপর আমরা গেলাম ইন্ডিয়া 19-এ। আপনি বিশ্বাস করবেন কি না, আমি খুব মানে ওকে জোর জবরদস্তি করে আমি ইন্ডিয়া গেছি। ডাক্তার আমি খুঁজছি ইন্ডিয়াতে, ডাক্তারের সাথে মিট করছি, ফোনে হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করছি। উনি আমাকে ইনভাইটেশন পাঠাইছে, আমাকে বলছে তুমি আগে পাসপোর্ট করো। পাসপোর্ট নাই, আমি পাসপোর্টের টাকাটাও সে অর্ধেক দিছে, আমি অর্ধেক দিছি। তার পাসপোর্ট সে দিছে, আমার পাসপোর্ট আমি দিছি। তারপরে ভিসার টাকা আমি দিছে, সে দিছে, আমার ভিসার টাকা আমি দিছি। দিয়ে ইন্ডিয়া যখন আমি গেলাম, তো
এই তার আগে আমরা কিন্তু বাংলাদেশে একটা অনেক বড় ডাক্তারের ট্রিটমেন্ট করছিলাম, তো সেখানে হরমোনাল কিছু ইনজেকশন দেওয়ার কারণে আমার টিউমারটা বড় হয়ে গেছে। আচ্ছা, মানে সিস্টটা টিউমারে ইয়ে হয়েছে, এটা আমি নিজের থেকেই বুঝতে পারছি যে এই ইনজেকশনটার কারণেই এটা হয়েছে। কারণ ডে টু ডে আমি রিপোর্টগুলো যখন মিলাইলাম দেখেছি এটা সাইজটা বড় হয়ে গেছে। তো আমি তখন ইন্ডিয়া এলাম, ইন্ডিয়াতে যে ডাক্তার দেখালাম, তো ডাক্তার আমাকে বললো যে তোমার যে ট্রিটমেন্টেই করো তোমার আগে টিউমারটা রিমুভ করতে হবে, টিউমারটা রিমুভ না করা পর্যন্ত তোমার কোনো ট্রিটমেন্ট করলে কোনো কাজে লাগবে না। তো আমি চিন্তা করলাম যে এটা তো আমার শরীরের একটা রোগ, তো আমি যেটা রিমুভ করি এখানে বাংলাদেশে করি আর ইন্ডিয়ায় করি, যেখানেই করি একই কথা। তো আমি আমার বাংলাদেশে আমার রিলেটিভ ডাক্তার যারা আছে তাদের সাথে কথা বললাম, বলছে যে তুমি ওখানেই করে ফেলো, টাকা লাগবে তো, আমরা তো প্রিপারেশন নিয়ে যাইনি অপারেশনের। সাথে সাথে আমি ওকে বললাম দেখো তুমি একটু ব্যবস্থা করো, কয় না আমার কাছে কোনো উপায় নেই, সে চাইলেই পারতো। তা আমি আমার বাড়িতে ফোন করলাম, সাথে সাথে পরের দিনেই আর কি আমার বাড়ি থেকে 1 লাখ টাকা পাঠায় দিল ওর অফিসের অ্যাড্রেসে, ওর অফিসের ওর কলিগের অ্যাকাউন্টে পাঠাইলো। ওর কলিগ টাকাটা নিয়ে গ্রিন লাইনের যে ডাইরেক্টর, ওর অফিসের ডাইরেক্টর, গ্রিন লাইনের মালিক হলো ওর অফিসের ডাইরেক্টর, থেকে দিয়ে টাকাটা ম্যানেজ হলো সামহাউ। যাই হোক ওইভাবে আমাকে টাকাটা পাঠানো হলো একদিনের মধ্যে। টাকাটা তুললাম, আমি কনফার্ম করলাম ডাক্তারের কাছে আমি অপারেশন করাবো। আমার অপারেশনটা হয়ে গেল। অপারেশন যেদিন যাচ্ছি তো আমি চিন্তা করলাম যে হসপিটালে অপারেশন করার পরে তো আর আমার মুভ করা সম্ভব না, কোনো মার্কেট টার্কেট যাওয়া, যেহেতু কলকাতা আসছি একটু শপিং করব। তো যেদিন আমি হসপিটালে ভর্তি হব ওই দিন সকালবেলা আমরা শপিং করতে গেছি। তা আমি ওকে বলতেছি যে তোমার কাছে যে টাকা আছে ওটা দিয়ে শপিং করতেছি, তুমি হিসাব রাখিও, টাকাটা তুমি দাও, এক হাত থেকে খরচ হোক। তো খরচ করছে। আচ্ছা এই হিসাবটা তো আমরা পরেও মিলাইতে পারি, ঠিক না? আর গ্রিন লাইন থেকে যে টাকাটা আমরা তুলে আনলাম পুরো 1 লাখ টাকা, $82,000 রুপি, আমি পুরো টাকাটাই ওর হাতে দিলাম, যেটা রাখো, আমার অপারেশন করতে 70,000 রুপি লাগবে, আমি পুরো টাকাটাই ওর হাতে দিলাম। যখন আমি হসপিটালে যাব রেডি হচ্ছি আমি বাসায়, তখন ও আমাকে বলতেছে যে ওখানে কি কি খরচ হয়েছে হিসাবটা দাও আগে, তারপর হসপিটালে যাব। আপনি বোঝেন যে একটা মেয়ের মেন্টাল অবস্থাটা তখন কোথায়, আমার বাবা মা ভাই বোন সবাই দেশে, আমি একটা অন্য দেশে, আমার অ্যাজ এ হাজব্যান্ড সে আমাকে সাহস দিবে যে হসপিটালে যাচ্ছি, আমার একটা অপারেশন হবে, সেখানে সে আমাকে বলছে হিসাব দাও। আমি জানি না ওই দিনটা আমি বলছি যে তুমি মানুষ না অন্য কিছু, তুমি তো সব টাকা দিছি, তোমার যত খুশি ওখান থেকে নাও। তখন সে শুয়ে পড়ছে, বিছানা থেকে উঠবে না, হসপিটাল যাবে না, না 5টার সময় যেতে হবে, ওখানে ভর্তি হতে হবে। পরে আমি বলছি যে দেখো আমি তো আমার মাথায় নাই কি অপারেশনটা হয়ে যাক, আমি তোকে সব হিসাব দেবো, আর তোমার কোনো টাকা খরচ তো হচ্ছে না, পুরো টাকাটাই তো তোমার কাছে, তুমি এরকম কেন করতেছো? আমার একটা অপারেশন হবে, তুমি একটা জিনিস বুঝতেছো আমার মনের অবস্থাটা কি? আমি অপারেশন থিয়েটারে যাব, আমার পুরো মানুষটাকে অবশ করবে, আমার আত্মীয়স্বজন কেউ নাই, আমি জানি না, যে কোনো কিছু হয়ে যেতে পারে একটা মানুষের। তুমি এতটুকু কি অনুভূতি নাই তোমার মধ্যে? এখানে তুমি ছাড়া আমার কাছে তো আর কেউ নাই। তখন সে উঠলো, উঠে এখন সে একটা ক্যাব ডাকলো, ক্যাব ডাকে আমাকে হসপিটালে নিয়ে গেলো, নিয়ে যে আমাকে হসপিটালে ভর্তি করালো, করে টরে ওখানে তো ওর থাকার অ্যালাউ নাই। ডিভোর্সের কাহিনীটা এরপর থেকে ওর সঙ্গে সম্পর্কটা ডে টু ডে খুবই খারাপের দিকে যাচ্ছে আমার বাংলাদেশে আসার পর থেকে। তারপরে ডিভোর্সের কাহিনীটা হলো যে আপনাকে রাত্রে বের করে দিল, সেই ভিডিওটা আমি দেখলাম। হ্যাঁ, বের করে দিল। এটা বলি, এটার আগে আরো কিছু কথা আছে। সাল 2021, আমরা শেষের দিকে 3 মিনিটের মধ্যে আমরা শেষ করব। হ্যাঁ, সাল 2021 মে মাসে রোজার ঈদের পর জি, ওর একটা প্রবলেমে আমরা পিজি হসপিটালে গেছি। ওকে, পিজি হসপিটাল থেকে আমি ওকে বলতেছি দেখো কোভিডের কারণে ডাক্তার আসা বন্ধ হয়েছে, আমার ট্রিটমেন্টটা বন্ধ হয়ে আছে,
আমরা এখানে একটু খোঁজ করি এই ট্রিটমেন্টটা এখানে হচ্ছে কিনা। তো দেখতেছি যে ওখানে অনেক বড় ব্যানার করা আছে এই ট্রিটমেন্টটা হচ্ছে। ওকে। তো আমি কিছু চলো একটু খোঁজ নিয়ে দেখি। তো খোঁজ নিতে যে আমার ভাগ্য ভালো যে আমি ওখানকার চেয়ারম্যানের পিজি হসপিটালে ওই ইনফার্টিলিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাক্ষাৎ পাইলাম সরাসরি, বাহ। যেটা পায় না কেউ। তো ম্যাডামের সাথে আমি যখন কথা বললাম উনি আমাকে বললো যে ঠিক আছে তুমি টেস্ট করাও কিছু মে মাসের 15-16 তারিখের দিকে। ওকে। তো এই টেস্টগুলো পার্টিকুলার কিছু ডেটে করতে হয়। তো জুন মাসের 2 তারিখে পড়লো। টেস্ট দিছে, ওকেও টেস্ট দিছে আমাকেও টেস্ট দিছে। টেস্ট যখন দিছে ওখানে আমি এন্ট্রি করলাম, আমার নাম তারা এন্ট্রি করলো। তারপর আমরা খরচ টরচ জেনে নিলাম কত টাকা খরচ হতে পারে। তো দেখলাম যে ইন্ডিয়ায় খরচ 4-5 লাখ টাকা হয়। তো বাংলাদেশে এরা বললো যে এখন কোভিডের কারণে মেডিসিনের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে সর্বোচ্চ 2.5 লাখ টাকা লাগবে। জি। তা আমি দেখলাম যে একটা রিজনেবল। আর আমার আল্লাহ যদি আমাকে বেবি দেয় তা বাংলাদেশেই দিবে, ইনশাআল্লাহ। না দিলে কোথাও দিবে না, জি। এটা বিশ্বাস আমার ছিল। আর ওই ডাক্তারের উপর আমার ভরসা ছিল। তো আমার এখন আমি বললাম যে নাও আমরা ট্রিটমেন্টটা শুরু করি। তখনও কিছু বললো না, টেস্ট করাইতে দিল। যখন আমরা টেস্ট করার জন্য পিজি হসপিটালে গেলাম, পিজি হসপিটালে গিয়ে দেখি সে আমাকে, আমি ওয়েটিং চেয়ারে বসে আছি, না খেয়ে গেছি সকালবেলা। আর ও কী করলো, প্রেসক্রিপশনটা নিয়ে ওই যে কাউন্টারে গেল। কাউন্টারে গিয়ে সে দেখছে যে টেস্টের না রেটগুলা, এসে আমাকে বলতেছে প্রেসক্রিপশনটা নাও। সে 2টা টিকিট কাটছে তার টেস্টের জন্য, করে সে বলতেছে তোমার টেস্টগুলো তুমি করো। আবার ওই একই ইকোনমিক। হ্যাঁ। তো বিশ্বাস করবেন না, এই যে বিভিন্ন ঘটনার পর না আমার না আমি নেওয়ার ক্ষমতা ছিল না, আমি আর পারতেছিলাম না। আর সে খুব ভালো করে জানে আমার রিসেন্ট 1-1.5 বছর ধরে আমার অফিসে একটু প্রবলেম যাচ্ছে। তো আমাদের অফিসে স্যালারিটা কন্টিনিউ হচ্ছে না। আমি এখনো 4 মাস ডিউ স্যালারি পাবো না, মানে জমা হয়ে আছে ওখানে, দিচ্ছে না, প্রবলেম হচ্ছে। কিন্তু অফিস আমার ভালো। তো এটা তার বোঝা উচিত যে আমি কিভাবে তাকে প্রত্যেক মাসে দিতেছি সাপোর্টটা, তারপরেও কি আমি আর কোথা থেকে দেব। মাসের 2 তারিখ আমি তো বেতন পাই নাই, কিন্তু তার বাসা ভাড়াটা আমি রেডি রাখছি। আপনারা কি তখন দুজন নতুন বাসায় থাকেন নাকি পুরনো বাসায়? নতুন বাসায়। আচ্ছা, ওকে, হ্যাঁ, আসেন শেষ করেন। এরপরে সে কি করলো, আমাকে আমি না ওখানে বসে থেকে 1.5 ঘন্টা পিজি হসপিটালের ওয়েটিং চেয়ারে বসে আছি, সে চলে গেল। 1.5 ঘন্টা বসে আমার মানে আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। আমি কি করবো বুঝতেছি না। হ্যাঁ, কি করবো বুঝতেছি না। আমার বোনকে ফোন করলাম, আমার বোন বলতেছে ওখানে তুই টেস্ট না করে বের হবি না, কত টাকা লাগে আমি পাঠাচ্ছি। তা আমি চাপা, আমার কাছে 10,000 টাকা আছে, ওইটা দিয়ে টেস্ট কর। তারপর আমি টেস্ট করাইলাম। টেস্ট করার পরে ও আমাকে ফোন দিল, দিয়ে বলছে তুমি কোথায়, অফিসে গেছো না বাসায় গেছো? এটা জানার তোমার কোনো রাইটস নেই। ওকে। তারপর ওর ভাই আমাকে ফোন করলো, করে বলতেছে তুমি হসপিটালে? তা আমি জি। বলছে বাসা আসো, বাসা কাটাবো না। তো আমি ঠিক আছে আসতেছি। আমি কিছু বললাম না, আমি টেস্ট কমপ্লিট করে গেলাম ওদের বাসায়। তো ও আসলো, তারপর আমরা ওখানে কথা বলা শুরু করলাম। তো ওর ভাই মাঝখানে কথা বলতেছে, ওর পক্ষেও বলতেছে আমার পক্ষেও বলতেছে, মানে খুব ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলতেছে, লজিক্যাল। সে কোনো পক্ষে যায় দোষ নেবে না। না, উনি খুব লজিক্যাল, মানে আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম। তো উনি লাস্টে যে কাহিনীটা ঘটাইছে, তো আসলে এটা এরপর আর ওনাকে শ্রদ্ধা করার মতো মন মানসিকতা আমার নেই। অ্যাটলিস্ট সারা রাত ধরে ডিনার টেবিলে আমরা ডিনার করতে বসছি, ফজরের আজান দিছে, আলাপ চলতেছে কোনোভাবে। যখন সে মানতেছে না, সে বললেন আমি 1600 টাকার টেস্ট করাইছি, তখন আমার খুব রাগ লাগলো। তখন আমি আমার স্লিপগুলা মানে রিসিপ্টগুলো আমার ওর ভাইকে আমি দিলাম, দিয়ে দেখেন ভাই একটু হিসাব করে দেখেন তো এখানে কত টাকার টেস্ট হয়েছে। 7,500 টাকার টেস্ট হয়েছে ওই দিন। আপনার ভাই কি 1 টাকা দিচ্ছে আমাকে এখানে? তো আজকের পর থেকে আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি সংসারে আর 1 টাকাও কন্ট্রিবিউশন করব না।
এতে আমার সংসার থাকলে থাকবে, না থাকলে থাকবে না। ওকে। আমি আর ওকে টলারেট করতে পারতেছি না। না তার কাছে আমি কিছু পাই, না ভালো ব্যবহার পাই, না কোনো কিছু পাই না। এই মানুষটা নিয়ে আমি প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে থাকি। সে বাসা ঢোকা মানে আমার একটা আতঙ্ক, এই যে কোথায় কি হচ্ছে। ভাই আমি তো একটা কাজ করি নাকি, আমাকে তো মেন্টালি থাকতে হয়। আপনি জানেন না 2018 সালে আমার 180/120 প্রেশার নিয়ে আমি অফিস করতাম। বুঝতে পারছি। ওকে, এখন আপনাদের অবস্থা কি? এখন কি আপনাদের ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, এরপরে সে কি করলো, সে তখন ওখানে বলল যে আমিও আমার কাজ করব, আমারও যা করার করব, এভাবে সে আমাকে থ্রেট দিল। তারপর আমার টেস্টগুলো কমপ্লিট হলো, আমার টেস্টের রিপোর্ট ভালো হলো, ডাক্তার আমাকে 24 তারিখ ভর্তি হতে বললো, জুন মাসের 2021-এর। তখন আমি ওকে জানালাম যখন, তখন সে আমাকে বলতেছে যে আমি তো টাকা দিতে পারবো না, তুমি তোমার বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে ট্রিটমেন্ট করো। তাই যে 10 বছর ধরে তোমাকে যে টাকা দিছি সর্বসাকুল্যে 14 লাখ টাকা হয়, সেই টাকাটা তুমি এখন আমাকে ব্যাক করো, এটা বলছি আমি তাকে। আর তারপর 14 তারিখে সে আমাকে ফোন করলো অফিস থেকে, ফোন করে বলতেছে বাসা ভাড়াটা দিবে না। তা আমি যে না, আমি তো আর বাসা ভাড়া দেবো না। 15 তারিখ থেকে সে বাসায় খাওয়া বন্ধ করলো, বাসায় বাজার করা বন্ধ করলো। বাসা ভাড়া সে দিছে 15 তারিখ থেকে, জুন মাস থেকে সে বাসা ভাড়া দিছে। একই বাসায় আছি, 2 জন 2 রুমে, কেউ কারোর সাথে কথা বলি না। আমি তো একা বোবা হয়ে যাচ্ছি, বোবার মধ্যে অফিস থেকে এসে বোবা হয়ে যাই। মানে মোবাইলটা ছাড়া আমার কোনো উপায় নেই। আর টিভিটা, আমি টিভি দেখতেছি, ও বাসায় ঢুকে কোনো কথা নেই, এসে টিভির লাইনটা খুলে দিল। এরকম একটা মানসিক টর্চারিং শুরু হয়ে গেল। আমি যদি কিছু বলতে যাচ্ছি তো সে তেড়ে আসতেছে আমাকে মারতে। এইভাবে আপনার চলতেছে। চলার পরে এক পর্যায়ে 2 ফ্যামিলির মধ্যে বসা হলো, কি চায় তারা। তখন ওর বোন বলতেছে যে দিতে হবে, বিয়ের পারমিশন দিতে হবে তাকে। আর ওর ভাই বলতেছে যে শর্ত দিল আমাকে, আমি যদি চাকরি করি সংসারে কন্ট্রিবিউশন করতে হবে, না হলে আমাকে বিয়ে করার পারমিশন দিতে হবে, আর না হলে আমার চাকরি করতে পারবো না। তা আমি কি এখানে বিজনেস করতে বসছি? তো 2 ফ্যামিলির মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। এরপর ডিসেম্বর মাসে আমি বাড়িতে গেছি, গ্রামের বাড়িতে, আমার আব্বার মৃত্যুবার্ষিকী। তো সে কী করছে, ওই ফাঁকে আমার নামে থানায় জিডি করছে। থানায় জিডি করছে, লিখছে যে আমি আমার ওয়াইফের কাছে বিবাহ বিচ্ছেদ চাচ্ছি, দীর্ঘদিন আমাদের বাচ্চা কাচ্চা নাই, এই কারণে আমি বিবাহ বিচ্ছেদ চাচ্ছি, আরেকটা বিবাহ বিচ্ছেদ চাচ্ছি, এটা বলছে বিবাহ বিচ্ছেদ চাচ্ছি, কিন্তু সে বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছে না। তো এটার জন্য সে আমার নামে জিডি করছে। পুলিশ আমাকে ফোন করছে। তো আমি যখন আমি ঠিক আছে, আমি ঢাকায় এসে আপনার সাথে যোগাযোগ করব। আমি ঢাকায় এসে পুলিশের সাথে যোগাযোগ করলাম। তো পুলিশ আমাকে বলতেছে যে আমি যে দেখি জিডিতে কী লিখছে, উনি আমাকে জিডি দেখায় না। তারপরে বলতেছে যে আপনারা এটা মীমাংসা করেন। আমি যে ভাই আমি তো সংসারই করতে চাই, আমি তো ডিভোর্স করতে চাই না, তো মীমাংসা কীভাবে করব? 2 ফ্যামিলির লোকজন আসলো। আমি কি করলাম, একটা লয়ার নিয়ে গেছি। যখন লয়ার নিয়ে গেছি তখন আর ওরা কথা বলে না, ওখানে কোনো সমস্যা সমাধান। আপনি লয়ার নিয়ে গেছেন কেন? লয়ার নিয়ে গেছি কারণ হচ্ছে যে পুলিশ যেহেতু ডাকছে, আর পুলিশের অ্যাটিটিউডটা আমার কাছে ভালো লাগেনি। আচ্ছা, আমার তো রাইট আছে ওই জিডিটা দেখার। অবশ্যই, জি। যখন সে আমাকে দেখালো না, তখন আমাকে লয়ার নিয়ে যেতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে শেষ করেন আমাদের। এরপরে আমি বলতেছি, এরপরে কি হলো, চলতেছে, ওই বাসাতেই থাকলাম। থাকার পরে যেদিন সে আমাকে বাসা থেকে এরকম বের করে দিল, বাড়িওয়ালা বলছে আপনার যুদ্ধের জন্য পুলিশ আসতেছে, এটা বাড়িওয়ালার বলতেই পারে, আপনারা বাসা ছেড়ে দেন। তো বাসা ছেড়ে দিলাম। এখন আমি কোথায় যাব? সে বাসা ছেড়ে দিল, বাসা কিন্তু অ্যাডভান্স আমার টাকা দেওয়া। সে বাসা ছেড়ে দিল, সে কোথায় বাসা নিছে আমাকে বলে না। তো আমিও তখন একটা বাসা খুঁজে, শর্ট টাইমে বাসা খুঁজে বাসা নিলাম। তো মার্চ মাসের 26 মার্চ আমি বাসার কিছু জিনিসপত্র
সরানোর জন্য ইয়ে করলাম, তখন সে আমাকে একটা জিনিসও বের করতে দিবে না বাসা থেকে। তো খুব গ্যাঞ্জাম হলো, আমি 999 ফোন করলাম, পুলিশ আসলো। পুলিশ আসার পরে তা আমার কাপড় চোপড় এসব দিচ্ছে, কিন্তু আমি বলে রাখি আমার বাসায় সোফা, মানে 2টা খাট, তারপর আপনার আলমারি, সব কিছু এগুলো আমার বাবার বাড়ির দেয়া, বাবার বাড়ি থেকে দেয়া। আর আমরা কম্বাইন কিছু সংসার করা অবস্থায় কিনছি, যেসব জিনিস কিনছি, আমার সেলাই মেশিন, ডাইনিং টেবিলের চেয়ার 4টা, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসব দুজনের টাকায় কেনা। এগুলা জিনিস সে আমাকে একটাও দিবে না। ওকে। আমি খুব রিকোয়েস্ট করছি তাকে যে ফ্রিজটা আমাকে দিয়ে দাও, কারণ আমার এর আগে ফ্রিজটা বিক্রি করে এই ফ্রিজটা কেনা হয়েছে, সামনে রোজা, হ্যাঁ আমি কিভাবে চলবো। তো না, সে কিছুতেই একটা চেয়ারও আমাকে দিবে না। ওকে। তারপর আমি যখন পুলিশ ডাকলাম, তখন পুলিশ যখন আসলো বাসায়, যে কোনো জিনিসে যখন আমাকে বের করতাম, রাতের বেলা ওর ভাই আসলো 10টার দিকে, এসে কথাবার্তা হচ্ছে, ওরা কোনো জিনিসেই দিবে না আমাকে। তারপরে সে বলতেছে ঠিক আছে, খাটটা, আলমারিটা, এগুলা জিনিস, এগুলো তো আমারই, আমার বাবার বাড়ি থেকে দেয়া, এগুলা দিবে, কিন্তু আর কিছু দেবে না সে। তখন পুলিশ আর কি ইয়ে করে, বিষয়টা ইয়ে করে ওয়াশিং মেশিনটা সে আমাকে নিয়ে দিয়ে তখন যখন পুলিশ সেটা বললো যে না, ওয়াশিং মেশিন, যে কোনো দামি জিনিসের মধ্যে একটা জিনিস তাকে দেন আপনি, হয় ফ্রিজ দেন, নাহলে ওয়াশিং মেশিন দেন। তখন ওয়াশিং মেশিনটা যখন সে রাজি হলো পুলিশের ধমকানিতে, তখন তার ভাই বলতেছে তাহলে আজকে রাতে সব জিনিস বের করে দাও। লজিক্যাল। একদম লজিক্যাল কথা। তাহলে তো আবার যাবেন আপনি আনতে? না, রাত 12টার সময় সে কি করলো, সবগুলা জিনিস সে বের করে দিল। বাসাটা কিন্তু আমার নামে নেওয়া, কাগজ কলমে কার নামে নেওয়া? আমার নামে। তাহলে আপনারা বের করে কেমন? আপনি উল্টা বের করতে পারেন। আমি একা মানুষ, আমার একটা মানুষ, ওখানে আমি কি করব? পুলিশকে দেখিয়েছিলেন ডিড? না, আমাদের বাসাটা ওভাবে ডিড করা হয়নি, টাকাটা আমি দিছি আর কি। না, তাহলে তো ডিড করা না থাকলে আপনার হয় না, কাগজ না থাকলে আপনি দাবি করেন কেমনে? মিথ্যা বলতে পারেন, সরি বাট দিস ইজ ট্রু। হ্যাঁ, বলতে পারি এটা, কিন্তু আমি আপনি দিয়েছেন, আমি মেনে নিলাম, কিন্তু যেহেতু কাগজ নাই, সো এটা বলা যাবে না। কারণ এখন বাড়িওয়ালাগুলো ওভাবে আসলে ডিড করে না, প্রত্যেক বাড়িওয়ালা ডিড করতে পারে না, ওই বাসাগুলো আসলে অত ওরকম অ্যাপার্টমেন্ট নয় তো। এনিও শেষ করেন আপনি, 1 মিনিটের মধ্যে। তারপরে তারা কি করলো, রাত 12টার সময় এগুলা সব বের করে দিল, জিনিসপত্রগুলো দিয়ে সে বাসায় তালা লাগে, সেও বের হয়ে চলে গেল। ওকে। তারপরে আর পুলিশ তখন আমাকে আমার বোনের বাসায় রেখে আসলো, জিনিসগুলো ওখানেই ছিল। পরের দিন আমি তখন আমার বাসায় আর কি জিনিসগুলো নিয়ে গেছি। এরপরে আমার ফ্যামিলি বলতেছে যে ওর একটা শাস্তি হওয়া দরকার, ওর তোর সাথে এরকম নির্যাতন দিনের পর একদিন না, 10টা বছর আমি নির্যাতিতা। তো আমি পুলিশও আমাকে পরামর্শটা দিছে, তো আমি এটা করছি। তারপরে তার নামে কেস করছি। আমার লজিক হচ্ছে বোন, এই শেষে আসা কেন, শুরুতেই না কেন? যখন আপনার সঙ্গে তার সম্পর্কটা ছিন্ন হলো, তখন আপনি তার বিরুদ্ধে খেপে গেলেন, আর এর আগে যতদিন ধরে নির্যাতন করতেছে একবারও কথা বললেন না, এটা কেন? আমি আরো একবার তাকে কোভিডের মধ্যে খুব অত্যাচার করছিলাম আমার উপর। হ্যাঁ, তাহলে কোভিডের মধ্যে কেন কেস করলেন? আমি কেস না, আমি 999 ফোন দিয়ে পুলিশও আসছিল, তারপর আবার ঠিক মেনে গেল। তারপর আবার এটা মনে করেন যে মানে একটা বাংলাদেশে আমরা তো দেখেন যে একটা সমাজে বাস করি, এই যে জিনিসগুলা আসলে নেওয়া যায় না অনেক কিছু। আপনি এন্ড অফ দ্য ডেতে ডিভোর্স করছেনই, তাইলে এই যে 7-8 বছর ধরে আপনার সঙ্গে অত্যাচার হচ্ছে, তখন আপনার নারী নির্যাতনের কেস করার মনে হলো না? ডিভোর্স হওয়ার পরে কি আপনি নারী নির্যাতনের কেস করলেন? ডিভোর্স হওয়ার পর করিনি, ডিভোর্স হওয়ার আগে। ওই আর কি, যখন ডিসিশন নিলেন ডিভোর্স করবেন, তারপরে মনে হলো লোকটার শাস্তি দেই, তার আগ পর্যন্ত মনে হলো না? মনে যে হয় নাই তা না, আসলে সাহস পাই নাই আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনার যেহেতু আপনার জায়গায় আমি নাই, সো আমি জিনিসটা ফিল করব না, কিন্তু আমি বলি যে কথাটা আপনি শুরু থেকে বলছিলেন আপা, যে আপনি চোখের জল ফেলতে আসেননি, আপনি মেয়েদেরকে নিজের আইডেন্টিটির কথা বলতে এসেছেন, সেই কথাটাই শেষ কথা হোক। এই জন্যই তো আমি এটা, আমার তখন জিদ একটা চাপলো যে একদিনের জন্য হলো ওকে আমি জেল খাটাবো, এবং আমি আজ অবধি আমি কারো মুখাপেক্ষী হই নাই। এই যে লড়াইটা করছি, এটা তো সংক্ষিপ্তভাবে আপনাকে বলছি, ডিটেলটা আমি ভোগ করছি। হ্যাঁ, আমার সাথে যারা ছিল, আমাকে দেখছে যারা, তারা আমাকে ফিল করছে, এবং ওখানে লয়ারও বলতেছে যে এই মানুষটার সাথে আপনি কীভাবে 10 বছর থাকছেন, সম্ভব না। জজ সাহেব আমাকে বলতেছে যে
3 মাস সময় দিলাম, আপনারা 3 মাস সংসারটা আবার করেন, চেষ্টা করেন। আমি সেখানেও রাজি হয়েছি। সে বিভিন্ন সময় কিল করলো, সময় কিল করে সেটা জজ সাহেব আমাকে বলতেছে যে 3 মাস, আমি 3 মাস পর যদি সে আবার আমার সাথে এরকম করে তখন তার শাস্তি ভয়ঙ্কর হবে অবশ্যই। তখন সে এটা করে আপা থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব স্ট্রংলি অনেক কথা বলেছেন এবং আমি বিশ্বাস করি যে আপনার বক্তব্য শুনে অনেকে শিখবে যে শুরু থেকেই ভুলগুলো যেন কেউ টলার না করে। আমি তাকে শুরু থেকে যে টলারেট করতে করতে এটা আমার ভুল, কিন্তু আমার কথা শুনে কোনো মেয়ে যেন পরে এই টলারেন্সটা না দেখে। আজকে একবার গায়ে হাত তোলা মানেই হচ্ছে সে তাৎক্ষণিকভাবে অপরাধী। আর আজকে গায়ে হাত তুলে একটা যদি আজকে আপনার সাপোজ আপনি আপনার ওয়াইফের গায়ে হাত তুললেন, দেন কিছুক্ষণ পর আপনি সেটা তাকে মীমাংসা করলেন এবং তাকে অনেক ভালোবাসা দিলেন, সে সেটা ভুলে গেল, হ্যাঁ, আপনাদের সংসারটা আবার সুখের হচ্ছে। আমার ক্ষেত্রে কিন্তু তা হয় নাই। আমরা দিনের পর একটা ঘটনা আপনাকে বলি, না বললে এটা মানে থাকবে। কোভিডের সময় আমার অফিস খোলা ছিল, সে আমাকে অফিস পর্যন্ত না, অর্ধেক রাস্তা পর্যন্ত দিয়ে আসতো। যে অনেক সময় ইউরোপগুলো অনেকগুলো বন্ধ, টার্নগুলো বন্ধ ছিল, অর্ধেক রাস্তা পর্যন্ত দিয়ে আসতো, আর পরের রাস্তাটা আমি ওপাশে রিক্সা নিয়ে চলে যেতাম। এটার জন্য তাকে আমাকে পুরো রোজা মাসটা সে আমাকে দিয়ে আসছিল, এই জন্য তাকে আমাকে পেট্রোলের টাকাটা দিতে হয়েছে। আরও একটা শুনলে অবাক হবেন, আমি তার সাথে বাইকে যাচ্ছি অফিসে, জ্যাম, তা আমি ওকে বলছি ডান দিকে ইউটার্ন নিয়ে আমরা গলির রাস্তায় ঢুকি। আমি জানি না গলির রাস্তার মুখে ট্রাফিক ছিল, মানে সার্জন ছিল, তো ঢুকতে যাই গাড়ি আটকা। 700 টাকার মামলা খাইছে সে। বাসায় এসে 700 টাকা আমার কাছে সে গুনে নিছে। শুরুতেই মানে অনেস্টলি আমি গল্পটা শেষ করছি এখানটা, এবং আমার মনে হয় যে পুরো গল্পটা শুনে যে ভালোবাসা না থাকলে আসলে সংসারটা করা উচিত না। রাইট, আমি এটাই বলতেছি। ডে 1 থেকেই দুজন মানুষকে হুট করে দুই জায়গা থেকে তুলে এনে এক জায়গায় লাগিয়ে দেবার যে আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, তথাকথিত সেটেল ম্যারেজ, এবং তার কারণে দুজনের মধ্যে কোনোদিন ভালোবাসাটা তৈরি হয় নাই, এবং না রেসপেক্ট এসেছে, না দায়িত্ববোধ এসেছে, না একজন মানুষ আরেকজন মানুষকে বহন করবার ক্ষমতা এসেছে।